না ভাই, পরে মনে হয়। সেকেন্ড পার্টটা আমার রেকর্ড দিতে বেশিরভাগ ভুল ভুল হয়েছে, মনে থাকে না। এবার আসলে এক্সক্লুশন বিল ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই দ্য উইক পার্টি ইন 1679। ইট ওয়াজ এ পলিটিক্যাল পার্টি দ্যাট অপোজ দ্য পলিসিস অফ রুলিং টরিস। এটা রুলিং টরিসের বিভিন্ন জায়গায় তারা রং ভুল ধরিয়ে দেয়, সাপোর্টেড প্রোটেস্ট্যান্টিজম। দ্য বিল এইম টু রিমুভ জেমস ফ্রম দ্য লাইন অফ সাকসেশন। তারা তারা এই বিলটা ঘোষণা করে জেমসকে তার রাজত্ব থেকে সরিয়ে ফেলার জন্য, রিপ্লেস দ্য কিংস ইলিজিটিমেট সন জেমস স্কট। এবং তার জায়গায় কাকে, জেমস স্কটকে বসানো, যাকে আমরা এখানে অ্যাবসালম হিসেবে চিনি। ডিউক অফ ম্যানমাউথ, হু ওয়াজ প্রোটেস্টান্ট, যে কিনা প্রোটেস্টান্ট। দ্য বিল ওয়াজ পাসড বাই দ্য হাউস অফ কমন। এটা ইংল্যান্ডের হাউস অফ কমনে পাওয়া হয়েছে, বাট রিপিটেডলি ব্লকড বাই দ্য হাউস অফ লর্ডস। কিন্তু এই বিলটা বারবার হাউস অফ লর্ডরা কি করতেছিল, নাকচ করে দিচ্ছিল। This was because the House of Lords was dominated by the James the Second Troy supporters. টরিসের সাপোর্টার যারা ছিলেন বা টরিসের তারা কিন্তু এই যে যে হাউস অফ লর্ডে অবস্থান করতো, এবং তারা এই সাপোর্টে যারা হাউস অফ লর্ডে এই বিলটা উপস্থাপন করার চেষ্টা করতো তাদেরকে নাকচ করতো। অ্যান্ড জন ড্রাইডেন রোড দিস পোয়েম উইথ বিবলিক্যাল রেফারেন্স ইউজ দ্য পলিটিক্যাল আপ, এবং সে পলিটিক্যাল সিস্টেমগুলোকে নিয়ে, পলিটিক্যাল উত্থান নিয়ে সে এইটা লিখেছে। The bill ultimately contributed to the overthrow of James II in Glorious Revolution of 68 and established Protestantism and dominant religion in England. এবং এখানে প্রোটেস্টান্ট রিলিজিয়ন ডেভেলপ করা হয়েছে ইংল্যান্ডে 1668। পপিশ ক্লোজ তোমরা আগেই দেখেছিলাম যে তোমাদেরকে পোরা পোরা প্রেজেন্টকে টিটাস ওটস, একজন প্রিস্ট বলা যায় তাকে, যে কিনা গডের ধর্মযাজক হিসেবে কাজ করে, সোয়ার্স বাই গড টু স্প্রেড দ্য ওয়ার্ড দ্যাট দ্য ক্যাথলিক আর প্লটিং টু কিল চার্লস দ্য সেকেন্ড, বাট লেটার ইট ওয়াজ প্রুভড ফলস, সো টিটাস ওটস ওয়াজ লেটার পানিশড। তো টিটাস ওয়াজ প্রতিজ্ঞাবদ্ধ করেছে গডের কাছে টু স্প্রেড দ্য ওয়ার্ড, তার বাণীগুলোকে ছড়িয়ে পৌঁছিয়ে দিবে, দ্যাট দ্য ক্যাথলিক্স আর প্লটিং টু কিল, যেহেতু ক্যাথলিকরা তারা চিন্তা ভাবনা করছে কিং চার্লস দ্য সেকেন্ড কে হত্যা করবে। বাট লেটার ইট ওয়াজ প্রুভ ফলস, পরবর্তীতে আমরা জানি যে এটা আসলে মিথ্যা, টিটাস ওয়ার্স যেটা বলছে সেটা মিথ্যা, সো টিটাস ওয়ার্স ওয়াজ লেটার পানিশড। এবং টিটাস ওয়ার্সের এই মিথ্যা কথা বলার কারণে তাকে কি করা হয়েছে, পানিশ দেওয়া হয়েছে। মানে প্রিস্টটাকে, মানে ধর্মযাজককে পানিশ দেওয়া হয়েছে, কারণ কি সে মিথ্যা কথা বলছে যে ক্যাথলিকরা কিং চার্লস সেকেন্ড কে হত্যা করতে চায়, বাট এটা কি মিথ্যা কথা। এবার আসো ম্যানমাউথ রেভিলিয়ন। The Monmouth Rebellion took place in 1685, ১৬৮৫ সালে, when James the Second came to power। যখন জেমস দ্য সেকেন্ড তার ক্ষমতায় আসে, আফটার দ্য ডেথ অফ চার্লস দ্য সেকেন্ড, চার্লস দ্য সেকেন্ডের মৃত্যুর পরে জেমস দ্য সেকেন্ড যখন ক্ষমতায় আসে ১৬৮৫ সালে, ডিউ টু জেমস স্কট অ্যান্ড জেমস স্কটের কারণে, জেমস স্কট লেড রেভিলিয়ন উইথ দ্য হেল্প অফ অ্যাথনি আশলে কপার। একিটোফিলের সাহায্যে অ্যাবসালম কি করেছে, একটা বিদ্রোহ ঘোষণা করেছে। দেখছো আজকে টপিকটা কত বড়, এইগুলোর রাইটিং গুলো কিন্তু বড় বড়ই হবে, বুঝছো। কারণ আর এগুলো স্কিপ করার কোনো চান্স নেই, কারণ এগুলো তোমাদের পুরো কাহিনী না জানা ধুমাধুম ব্লট পড়াইলে কোনো লাভ নেই, কারণ এগুলো সংক্ষিপ্ত কোনো কাহিনী না। এটা বিশাল পলিটিক্যাল ব্যাপার, বিশাল একটা হিস্ট্রি নিয়ে একটা রাইটিং তৈরি করা হবে, সেটা আমি কিভাবে শর্ট করি। ইন দ্য পয়েম কিং ডেভিড বরঞ্চ এটা মনে হয় আমি ভালো হবে তোমাকে যদি আমি স্টোরি গুলো পড়িয়ে ভালো করে, অথবা তোমাদের এপিক গুলো পয়েম গুলো পড়িয়ে আমি যদি তোমাদেরকে নোট গুলো বাসায় পড়তে দিই, তোমরা হয়তো এটা বেশি ভালো হবে। তারপর যদি তোমাদের না পারো সেক্ষেত্রে আমি বুঝাই দেবো। কি বলো তোমরা? জি ভাই, স্টোরি জানলে তো ব্রড কোশ্চেন পরে পড়লে বুঝতে পারবো আর কি। হুম। বাট এই স্টোরি গুলোকে আমি স্কিপ করে যে তোমাদেরকে আমি ব্রড পড়তে দিলে কিন্তু তোমাদের লাভ হবে না, আমি ব্রড পড়াও মজা পাবো না, কারণ দেখা যাবে যে তোমরা ক্যারেক্টার চিনবা না। এই যে আমি তোমাদের জিমরি বলতাম, অ্যাবসালাম বলতাম, একিটোফেল বলতাম, এগুলো তোমরা চিন্তা না, তাই না? তো তোমাদের পড়তে জি। তখন একটু সমস্যা হতো। তো কিং ডেভিড
রিপ্রেজেন্টস কিং চার্লস দ্য ফার্স্ট, আমরা আগে ফার্স্টে এটা বলছিলাম, অ্যান্ড হিজ ইলিগিট সন অ্যাবসলম রিপ্রেজেন্ট জেমস স্কট, ডিউক অফ মনমাউথ। জেমস স্কট ওয়াজ রিউমার্ড টু বি দ্য ইলিগিটিমেট সান অফ চার্লস দ্য সেকেন্ড। একটা কথিত বাণী আছে যে চার্লস দ্য সেকেন্ড কি, জেমস, চার্লস দ্য সেকেন্ডের সন্তান হচ্ছে জেমস স্কট। Equitable Earls of Shaftesbury refers to Earls of Shaftesbury. এফিটোবেল রেফার করে আর্লস অফ শেডবারি, মানে সে আর্লস অফ শেডবারির, শেফটসবারির জমিদার। হি ওয়াজ এ পলিটিক্যাল ফিগার হু ওয়াজ ইনভলভ ইন ভেরিয়াস অ্যাটেম্পটস টু লিমিট দ্য পাওয়ার অফ মোনার্কি। সে মোনার্কির পাওয়ার গুলোকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে বারবার। আচ্ছা, কি কি প্রশ্নবিদ্ধ করেছে? আর ডিফেন্স অফ কিং ডেভিড বাই জন ড্রাইডেন। আজকে আমি এটা পুরোটা পড়াবো না, 3 নাম্বার পর্যন্ত পড়ায় শেষ করে দিব আজকে। কিং ডেভিড ইজ রুলিং ইসরায়েল। কিং ডেভিড কি কোথায় রুলিং করতো? ইসরায়েলে রুলিং করতো। ভেরি নাইসলি, পিসফুলি অ্যান্ড রাইটিয়াসলি, মানে সে খুবই ভালোভাবে, খুবই সুন্দরভাবে তার রাজত্ব চালাতো। হি ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য পিপল। সে রাজ্যের সব মানুষের কাছে অনেক বেশি প্রশংসা নিত। বাট ডেভিড হ্যাজ মেনি মিস্টেস। ডেভিডের কি আছে? অনেকগুলো আইটেম throughout Israel. Because at the time, এই সময়টা কিং could have more than one wife and mistress if they want. এই সময়টা কিং চাইলে তাদের একের বেশি ওয়াইফ রাখতে পারতো, তারা কি করতো, অনেক বেশি দাসী রাখতে পারতো। And it was, এটি আমার বউ শুনলে আমার কেউ এই যুগটাই ভালো। And it was, একলাস ভাই স্বীকার করলো যে ভাইয়ের বউ আছে। আমি বলছি আমার বউ শুনলে, মানে বউ যদি সামনে হয়, সে যদি শুনে, তাহলে আমার বলবে এটা আমি জি বল। ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ঠিক আছে। তোমরা তো সমস্যা নেই ভাই, আমরা বুঝি। অ্যাডভান্স বুঝলে তো সমস্যা, তোমরা যেটা মিনিং সেটা বুঝবা। তোমরা অ্যালিগরি বেশি বুঝলে তো সমস্যা, বেশি বুঝলে সমস্যা, অল্প বুঝবা। জি ভাই, এটা বইয়ের মধ্যে আউটার মিনিং আর ইনার মিনিং মানে একটু আলাদা, বুঝতে পারছি ভাই। অ্যালিগরি তো পড়তেছি। And it was religiously valid in Israel at the time. David's wife's name Michal, a Catherine Brandt, wife of Charles II. She was also king's daughter. সে কি কোন একটা কিং এর daughter. But he was not having any children. So David kept pretty strange, এবং তার কিং এর যে ওয়াইফ ছিল তার কোনো কি ছিল না, চিলড্রেন ছিল না। সো ডেভিড কি অনেক মিস্ট্রেস রাখতো, তার যেহেতু তার সন্তান নাই। দিস ইজ এসেনশিয়ালি হাউ জন ড্রাইডেন ডিফেন্ড কিং ডেভিড। এবং এইভাবে জন ড্রাইডেন কিন্তু আসলে কিং ডেভিডের পক্ষে, সে কিং ডেভিডকে ডিফেন্ড করতো। কিভাবে ডিফেন্ড করছে? যে আরে বেটা, এই লোকটার তো পোলামাইয়াই নাই, এই লোকটার মিস্ট্রেস থাকবো না কি হইব, এই লোকটার তো মিস্ট্রেস থাকা ফরজ, এই লোকের তো পোলামাইয়া হয় না। বুঝছো কিভাবে ড্রাইডেন ডিফেন্স করছে সবার তেল খোর। অ্যাবসালম ইজ ভেরি ব্রেভ, খুবই সাহসী একজন ছেলে। সো ডেভিড অলওয়েজ প্রেজড হিম। ডেভিড কি করতো? তাকে প্রশংসা করতো। ঠিক আছে, ডেভিড অলওয়েজ প্রেজড হিম এন্ড লাইকড হিম আ লট, এবং তাকে ভালোবাসতো। অ্যাবসালম কিল্ড হিজ হাফ ব্রাদার অ্যামনন। অ্যাবসালম তার সৎ ভাই, হাফ ব্রাদার অ্যামাননকে হত্যা করেছে। দিস ইজ বিকজ অ্যামানন রেপড দেয়ার হাফ সিস্টার। অ্যামানন তাদের সৎ বোনকে রেপ করে। বাট দেয়ার ফাদার ডেভিড ফরগেভ অ্যাবসালম। কিন্তু তার বাবা ডেভিড এগুলো সব ভুলে গেছে, বিকজ অ্যাবসালম এস্টাবলিশ জাস্টিস। অ্যাবসালম কি করছে? যা করছে ন্যায় বিচার করছে। এন্ড অ্যাবসালম অলসো লাভড এন্ড রেসপেক্টেড হিজ ফাদার। অ্যাবসালম তার বাবাকে খুব ভালোবাসতো। তার মানে আমরা দেখতে পাচ্ছি বাবা সন্তানের সম্পর্ক খুব ভালো, কিন্তু এই ভালো ভালো থাকবে না। এবার আসলে
The Jews of Israel like to change kings every 20 years. এই ইসরায়েলের লোকেরা মূলত 20 বছর পর পর কি করতো, তাদের রাজ্য পরিবর্তন। দ্যাট দে নেভার ডিপেন্ড অন ওয়ান কিং, তারা একটা রাজার উপর কি থাকতো না, খুশি থাকতো না। সো দে, দেখো, তারা 20 বছর পর পর চেঞ্জ করতো। আর আমরা 5 বছর পর পর চেঞ্জ করে আমরা বলি, ওই 5 বছরেও সরকারের অনেক বলি গাইলাই, এই করি সেই করি। They are never dependent on one king, so they once put Saul, বা যাকে আমরা কলিবার ক্রমেল হিসেবে চিনবো, ইন পাওয়ার, তাকে পাওয়ারে বসান। Dissatisfied with Saul's rule, অলিভার ক্রমওয়েলের রুলে অতিষ্ঠ হয়ে the people of the Israel brought David from Hebron. ডেভিডকে কোথা থেকে আনলো? হেব্রন থেকে আনলো, যাকে আমরা স্কটল্যান্ড হিসাবে চিনি। টু ইসরায়েল and installed him in as king, এবং তাকে কি করলো, রাজা বানালো। সো when ডেভিড became the king, যখন ডেভিড কি হলো, রাজা হইলো, ঠিক আছে, তা জুবিশ সাইটস অথবা রোমান ক্যাথলিক, যে আমরা অলরেডি এগুলোর নাম জেনে গেছি, ডিমান্ডেড জেরুজালেম ফ্রম ডেভিড। কি করলো তারা? জেরুজালেম বা তোমার আয়ারল্যান্ড বলতে পারি, জেরুজালেম, ঠিক আছে, আয়ারল্যান্ড ডিমান্ড করলো ডেভিডের কাছ থেকে, যে আয়ারল্যান্ড রাজত্ব মতো হবে। They said Jerusalem was there, but the Jews prevailed over the Jebusites and captured Jerusalem. Then the Jebusites sought the help of the Egyptian pharaoh, but it was no use. The Jews succeeded in surprising the mass movement of Jebusites. And in the Israel, আচ্ছা, তোমাদের এইটাও আমি শেষ, কালকের লাস্ট ক্লাসে এটা পড়াই দিব ক্লিয়ার করে। তো তোমাদের আজকে এই পর্যন্তই থাক, আর আমি এটা নোট দিয়ে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো গল্প থাকলেও করতে পারো। শান্তা, তোমরা এখন কই থাকো? ঢাকায় থাকো নাকি গ্রামে থাকো? ঢাকায় থাকি ভাইয়া। আঙ্কেল আন্টিও থাকে? হুম, আম্মু অসুস্থ, কিন্তু অপারেশন পরে আব্বু তো কাজে অন্য জায়গায়, আঙ্কেল কি ঢাকায় আছে? এই জন্য, হ্যাঁ, এই জন্য সব ঢাকায় চলে আসছে। ঢাকায় বাসার শুনেছো, সবাই একদিন দাওয়াত দাও না কেন? এটা এটা কোন ধরনের? খালি কুমিল্লা পটুয়াখালী? ভাইয়া বাসা এখনো পুরো হয়নি, বাসা এখনো অবস্থা করে সব তো নিতে জানি বাসা, মানে দেশের বাড়ির মতো অত বাড়িতে ঢাকা পাওয়া যায় না। এক বাসা ইনশাল্লাহ ভাই দাওয়াত দিব। এটা এখানে বলতে হবে না। বলতা, এখন আর ঢাকা আসছো, এখন আর দাওয়াত দাও না। না ভাইয়া দিব না কেন, অবশ্যই। এখন আলোচনা বাসার মধ্যে নিয়ে তো লাভ নেই, আগে নিজেরা একটু গুছিয়ে গেছে বাসা ঠিকঠাক কোথায় হই। তোমাদের? আফতাবনগরে সজীবের ভার্সিটির কাছে নিচে আর কি। আপনার তো তো বাসা ভাড়া। আমি তো এখানে আসি, মানে পরীক্ষা বা ক্লাস থাকলে আমার এখানে এসে থাকার মতো ইয়ে আছে। কিন্তু ও প্রতিদিন আমার এদিকে বাসা নিলে ও প্রতিদিন জার্নি করতে করতে তো ক্লান্ত হয়ে যাবে। আর আমার ভাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, ও কোনো কষ্ট করতে পারে না, মানে এই টাইপের অবস্থা। ছেলে এই মানুষ, যে বাসার কাছে ভার্সিটি, তাও রিক্সায় যায়। ছেলে মানুষ কষ্ট করতে না পারলে হবে? জীবনে করো, জীবনে কষ্ট করতে না পারলে সমস্যা করতে হবে। উম আর মিমরা তো সাভার থাকো না? কিসের মতো ভাইয়া? বলি, তোমরা সাভার তো থাকো না তোমরা? না না, আমি তো সাভার থাকি না, আমাদের গাজীপুর। গাজীপুর কোথায়? বাইরে কি ইয়া শুনছেন? টাকশাল, তারপরে সমরাস্ট্র কারখানা, অর্ডিন্যান্স। না না, আচ্ছা, এটা কি তোমরা তোমরা কি ইয়া হয়ে যাও, মালিকের বাড়ি? মালিকের বাড়ি পার হয়ে অনেক পরে, মালিকের বাড়ি তো চৌরাস্তার পরে, আমাদের চৌরাস্তার এই পাশে আসতে হয়। আচ্ছা, এই তোমরা তোমার বাসা এক থেকে সাইডে টাঙ্গাইল ময়মনসিংহ রোড, আরেক সাইডে হচ্ছে জয়দেবপুর রোড, আমাদের আরেক সাইডে ঢাকা রোড। বদুল্যা আসতে কতক্ষণ লাগে এখান থেকে? আমার তো যাইতে যাইতে মানে 2 ঘন্টা তো একদম কনফার্ম, আর যদি বাসে যাই 4 ঘন্টা 5 ঘন্টাও লাগে এমন হয়। তুমি আসো তো কিভাবে? কখনো বাসে যাই না।
আমি তো ট্রেনে যাওয়া আসা করি, জয়দেবপুর স্টেশন থেকে কমলাপুরে চলে যাই, আর ওইখান থেকে গুলিস্তানে বাসে যাই, আবার ওইখান থেকে লেগুনা দিয়া যাই। যদি ওইটাও না হয় আবার অনেক সময় ডাইরেক্ট রিক্সা দিয়ে চলে যায়, এটা হচ্ছে জয়দেব অবস্থার উপরে ভিত্তি করে। জয়দেবপুর থেকে কতক্ষণ লাগে আসতে কমলাপুর? কমলাপুর একদম 1 ঘন্টা লাগবে। যদি আন্তনগরে উঠেন বা লোকালে উঠেন, লোকাল যদি ক্রসিং টসিং এ না পড়ে তাইলে হচ্ছে একদম 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আপনি ঢাকা থেকে জয়দেবপুর আইসা পড়বেন, কোনো প্রবলেম নেই, রিল্যাক্স। ওইটা আর একটু দাঁড়ায় আসা লাগে আর কি, মানে লোকাল সিট ছাড়া টিট আসা না যায় না? পাইলে বা ইয়ে পাইলে। হ্যাঁ, লোকাল ছাড়া আসা যায় না, এমনি ট্রেন নেই লোকাল ছাড়া? লোকাল, হ্যাঁ আন্তনগর আছে তো, লোকালও আসা যায়, আন্তনগরেও আসা যায়। আন্তনগরের টিকিট হচ্ছে 50 টাকা আর লোকালের 20 টাকা। মানে এটা হলো আপনার টাইমেরও মিলার একটা ব্যাপার আছে, যে এই টাইমে থাকে ওই টাইমে থাকে, ওইভাবে আসা যাওয়া করে। 30 টাকা 50 টাকা তো ফ্যাক্ট না, যেটা ভালো টাইমের জন্যই আর কি দেখা যায় লোকালে ওঠা হয় না। হ্যাঁ হ্যাঁ, মানে যেমন আমার যখন ক্লাস ছুটি হয় বেশিরভাগই 2টার দিকে, তখন 2:30টার সময় একটা ট্রেন থাকে, ওইটা হচ্ছে লোকাল। কিন্তু ওইটাতে উঠলেও 1 ঘন্টার মধ্যেই আসা যায়। আবার আর আর 2:45-এ থাকে হচ্ছে একটা। তো 2:30টা ভালো না, আমি 15 মিনিট 10 মিনিট আগে এসে পড়লাম, তার চেয়ে ভালো। এটা এক এক দিন এক এক রকম, মানে টাইম কলেজের থেকে আসার উপর ভিত্তি করেই হচ্ছে ট্রেনের উপর উঠতে হবে। আবার অনেক সময় 3-4 ঘন্টা স্টেশনে বসে থাকা লাগে, তো করার ট্রেন যখন আসে। যে ভালোই, খারাপ না তো জয়দেবপুর থেকে। তাহলে তো আমি তো আমার না তো না, আমার যাতায়াত অবস্থা ভালোই আছে এমনি তুলনামূলক আমার ইয়া আম- থেকে। আবার যদি সকালবেলা আমার সকালবেলা রওনা দিই বাসে করে, তখন তাড়াতাড়ি মানে 2 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়, 9টার মধ্যে একদম পৌঁছা যায়, বুঝছো, 9টা মালিকের মালিকের বাড়ি আছে তো, বুঝছো? তো ভাবতেছি তাহলে বাড়ি করে হ্যাঁ, ফেলবো। মালিকের বাড়ি হচ্ছে ইয়ারও সামনে, গাজীপুরা টাজীপুরারও পরে। তো মালিকের বাড়ি থেকে তো জয়দেবপুর যেতে অনেক সময় লাগবে না? সময় লাগবে না, মানে ধরেন ওই ওই এরিয়াটাতে ওই কোনো ধরেন ইয়া নাই, বাসের কম্পিটিশন থাকে তো, মানে জামে আপনার পড়াই লাগবে, এটা একদম কনফার্ম। আপনি একটা কাজ করতে পারেন, ওইখান থেকে স্টেশন রোড আইসা অটো দিয়ে আসতে পারেন জয়দেবপুর, 50 টাকা নেবে। হুগলি স্টেশন রোড? টঙ্গী স্টেশন রোড থেকে। ওইটাও একদম ট্রেনের স্টেশনের সামনে নামায় দেয়, যেটা অটো দিয়ে আসে। ওইটা তোমার টাইম কম লাগে, ভিতর দিয়ে আসতে তো। ভাইয়া এসে একদিন বেড়ায় দেন। আমি তো তোমাকে এই গাজীপুরের কথা শুনে জিজ্ঞাসা করছি এই জন্য যে ভাবতেছি যে বাড়ি টাড়ি করবো, করলে আর কি মুভ করতে পারবো কিনা। আমাদের তো একটা এই তো মনে করো আমাদের প্রায় 10 বছর ধরে জায়গা কিনা আছে ওইখানে, তো বাড়ি করা হয় না এই কারণে যে আমরা ইন ফিউচারে বিক্রি করবো, বুঝছো? এখন তোমাদের ওদিকে জায়গার দাম কি বাড়ছে? এখন মানে আমাদের এরিয়াতে তো জায়গার অনেক দাম, যেমন 1 কাঠা 30 থেকে 35 লাখ, 40 লাখও আছে। এটা তো জায়গা ভেদে, এখন আপনাদের ওই সাইডে কত রাখে ওটা তো আর জানি না। শুনছি আর না, ওটা তো ইয়া এরিয়া, আমাদের একদম মেইন রোডেই জায়গা, গার্মেন্টস। মেইন রোডেই জায়গা। মেন রোড হইলে আপনার জায়গার অনেক দাম। কিন্তু যেমন আমাদের আমাদের এখানে দাম মেন বলে রোডের না, যে বুঝছো? জায়গা ওগুলো অনেক। আমাদের জায়গার দাম বলে না ওইখানে দালালেরা, ওখানে বলে যে আমাদের জায়গা নাকি 6 লাখ 7 লাখ টাকা। না, এত কম হইলে বিক্রি করে লাভ নাই, শুধু শুধু, এটা সত্যি কথা। আমাদের এখানে যে নর্মাল জায়গাগুলো ওগুলাই হচ্ছে যে 10 লাখ 12 লাখ, আপনার 6 লাখ 7 লাখে কোন লোকে বলছে, আমি তো বুঝি না। এত সস্তায় কেউ জায়গা বিক্রি করে? সেই জন্যই তো আমার বাবা তো তাহলে বলতেছে যে আমি এত বছর ধরে জায়গা রাখছি, জায়গার কোনো লাভ নাই, কিচ্ছু নাই, এমন জায়গায় জায়গা রাখছি। আমি বলতেছি লাভ ঠিকই আছে, তুমি ওইখানে কিনতে চাও তাহলে একটা কাজ করতে পারেন, আপনি একটা কাজ করতে পারেন, বিল্ডিং কইরা বা হচ্ছে রুমের মতো করে ভাড়া দিয়ে রাখেন, শুধু শুধু জায়গা ফালায়